সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজনীতির ঊর্ধ্বে হোক মানুষের মর্যাদা। 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তুফাইল আহমেদের প্রয়াণে গভীর শ্রদ্ধা জানাই। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু ইতিহাসের মহানায়কদের বিদায়, নোংরামি ও কুৎসিত উল্লাস কেবল আমাদের নৈতিক ঐক্যকে ফুটিয়ে তুলে। ইতিহাস তার নিজের নিয়মেই বীরদের মনে রাখবে, স্মরণ রাখবে। উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, বাংলাদেশের কে নিয়ে যতদিন ইতিহাস রচনা করা হবে, ততদিন আপনি আমি সবাই ইতিহাসের পাতায় তুফাইল আহমেদ সাহেবদের ভূমিকা দেখবে। তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যতদিন পদ্মা, মেঘনা, যমুনা, গৌরী বহমান থাকবে, ততদিন শেখ মুজিবুর রহমানের কীর্তি থাকবে। যতদিন বাংলার আকাশে বাতাসে প্রতিটি ধূলিকণায় স্বাধীনতার জয়গান থাকবে, ৭১-এর জয়গান থাকবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশের মাটি থেকে কোনোদিনই তুফাইল আহমেদদের ভূমিকা কেউ দুলিশাত করতে পারবে না। তুফাইল আহমেদদের অবদান উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতিনিয়ত জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। আজকে যারা ২৬-এর গণঅভ্যুত্থানের নায়ক হয়ে তুফাইল আহমেদদেরকে অপমান করছেন, তাদেরকে স্মরণ রাখতে হবে। এই দিন নয়, আরও দিন রয়েছে। প্রকৃতি প্রতিশোধ নেবে আপনাদের কাছ থেকে। তুফাইল আহমেদদের অবদানের জন্য আজকে আপনি আমি সবাই বাংলা ভাষায় কথা বলি। আজকে আপনি আমি স্বাধীন বাংলাদেশে বসবাস করি, নতুবা আপনি পাকিস্তানে ভূখণ্ডের অংশ হতেন। তখন আবার জিন্নাহ সাহেবের মতো পাকিস্তানের কোনো এক শাসক এসে, আসিফ মনির এখন যে সেনাপ্রধান, তিনি যেদিন রাষ্ট্রপতি হন, তিনি যেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, অথবা বর্তমান শাহবাজ শরীফ কোনো এক সময় এসে ঢাকা ইউনিভার্সিটিতে জনসভা বক্তব্য দিয়ে বলতো, আজ থেকে বাঙালিদের ভাষা হবে বাংলা নয় উর্দু, আপনারা উর্দুতে কথা বলবেন। আজকের যারা ঠুকাই মুকাই আছেন, তারা কি তখনকার সময়ে আগুনের ফুলকির মতো জ্বলতেন? জ্বলার কোনো সাহসী পেতেন? কারণ আজকের বাংলাদেশে কোনো বঙ্গবন্ধু নেই, আজকের বাংলাদেশে কোনো মৌলানা ভাসানী নেই, আজকের বাংলাদেশে কোনো মনি সিং নেই, আজকের বাংলাদেশে কোনো তুফাইল আহমেদ, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাকদের মতো নেতা নেই। এই তুফাইল আহমেদরা বাংলাদেশ সৃষ্টিতে কি অবদান রাখছেন, কি অবদান রেখে চলেছেন, এবং বাংলাদেশের রাজনীতিতে আজ পর্যন্ত তাদের কি অবদান, এটা বিশ্ববাসী জানে। আজকে তুফাইল আহমেদ সাহেবকে নিয়ে, তার মৃত্যুকে নিয়ে গুজব রটাচ্ছেন। গুজব আর গজব একদিন বাংলাদেশকে ধ্বংস করবে। কোনো জাতি ধ্বংসের আগে তার মধ্যে নৈতিক, তার জাতি সত্তার মধ্যে, জাতিগোষ্ঠীর মধ্যে নৈতিক স্খলন ঘটে। তখন এই জাতি আর জাতি হিসাবে থাকে না। আল্লাহ মহান রব্বুল আলামিন বহু জাতি গোষ্ঠীকে ধ্বংস করেছেন। আপনি ইতিহাস যদি কাটেন, দেখবেন আদ জাতি, সামুদ জাতি থেকে শুরু করে অনেক জাতিকে তো মহান রব্বুল আলামিন মানুষ থেকে বানরও বানিয়েছে। শুধু মিথ্যাচার আর তাদের গুরুজনদেরকে অপমান করা। মহান রব্বুল আলামিনের দেওয়া বিধান এবং প্রকৃতিকে যারা অস্বীকার করে, যারা মানুষকে মানুষ হিসাবে গণ্য করতে চায় না, তাদের ধ্বংস অনিবার্য। আজকে তুফাইল আহমেদ সাহেব অনেক দুঃখ, বেদনা, কষ্ট নিয়ে বাংলাদেশ থেকে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবেন না। তার একটি বক্তব্যের ক্লিপ আমি আপনাদের এখানে দিব, আপনারা দেখেন। তিনি বলছেন, মানুষ তো চলে যাবে, কিন্তু মানুষের স্মৃতি তো রয়ে যাবে। তুফাইল আহমেদ সাহেবের যে স্মৃতি,
আমাদের বাংলার আকাশে বাতাসে তথা ধূলিকণা মিশে আছে। বঙ্গবন্ধুর যে স্মৃতি বাংলার ধূলিকণায় মিশে আছে, জিয়াউর রহমানের যে স্মৃতি বাংলার ধূলিকণায় মিশে আছে, তেমনিভাবে রাজাকার আলবদর আল শামসের স্মৃতিও বাংলার দুবরা ঘাসে পর্যন্ত রয়েছে। মানুষ হিসাবে আমরা কেউ দুয়া তুলসী পাতা নয়। আজকে যে প্রধানমন্ত্রী রয়েছেন, বিরোধী দলের নেতা রয়েছেন, কেউ দুয়া তুলসী পাতা নয়। সবার বগলে গন্ধ রয়েছে। তোফায়েল আহমেদের কাজ ভালো না লাগতে পারে, রাজনীতিবিদ হিসাবে অনেক ভুল থাকতে পারে, তাই তার মৃত্যুকে নিয়ে এভাবে নোংরামে করা মানুষ হিসাবে কাম্য হতে পারে না। ফেরাউনের মৃত্যুকে নিয়েও আমার মনে হয় তৎকালীন সময়ে মুসা আলাইহিস সালামের সময়ে কোনো বনি ইসরাইল এভাবে নোংরামি করেন। এমনকি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে অনেক তো মৃত্যুবরণ করেছেন। কোনো বিরোধী দল, কোনো বিরোধী পক্ষ, বিরোধী মত এভাবে নোংরামি করেনি। আমরা কেন নোংরামির সর্বোচ্চ শিখরে? কারণ কি? কারণ হচ্ছে আমাদের নীতি নৈতিকতা আদর্শ দিক দিকে আমরা বাঙালি নই, আমরা শুধু বাংলায় কথা বলি। আমরা আমাদের গুরুজনদেরকে শ্রদ্ধা করতে শিখিনি, কারণ আমরা নামে মুসলমান, কাজে কর্মে ইহুদি খ্রিস্টান। বলতে পারেন কিভাবে? আমি আপনাদের সামনে তুলে ধরছি। কারণ কি? আমরা আমাদের বাংলাদেশে হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, মন্দির রয়েছে, কিন্তু আমাদের মসজিদ, মাদ্রাসা, মন্দিরগুলিতে শেখানো হয় কি? ধর্মের নামে উগ্রতা শেখানো হয়, সামাজিকতার নামে অসামাজিক কাজকর্ম শেখানো হয়। আজকে মাদ্রাসা ধরেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নানা ধরনের কুকর্ম থাকে। আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি সঠিক শিক্ষা না দেয়, তাহলে তো কুকর্ম থাকবে। আজকে 26 লক্ষ ভারতীয়র কথা বলেছিলেন আসিফ নজরুল সাহেব। সেই আসিফ নজরুলের ছাত্ররা আজকে তোফায়েল আহমেদের মৃত্যুকে নিয়ে নোংরামি ছড়াচ্ছেন। যুবদল তোফায়েল আহমেদের মৃত্যুকে বাধা দিচ্ছে, জানাজাকে বাধা দিচ্ছে। এটা কোনো সভ্য দেশের কাজ হতে পারে না, সভ্য রাজনৈতিক দলের কাজ হতে পারে না। তারেক রহমান তো বিলেত থেকে গিয়েছেন, উনি চাইলে তো এগুলো সুন্দরভাবে সমাধান করতে পারতেন, কিন্তু তিনিও যদি সে পথে হাঁটেন, ভুল পথে হাঁটেন, তাকেও ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং এর চরম মূল্য চুকাতে হবে। এই বাংলাদেশ একদিনে তো সৃষ্টি হয়নি, বাংলাদেশে হাজার বছরের ইতিহাস রয়েছে। যারা ইতিহাস নিয়ে নোংরামি করেন, যারা মানুষকে অপমান করেন, তাদেরকে ইতিহাস স্মরণ রাখেন। যেমনটা মির্জাফরকে স্মরণ রাখেন, খন্দকার মুস্তাককে স্মরণ রাখেন, মেজর মঞ্জুরকে স্মরণ রাখেন। কিন্তু ইতিহাস ঠিকই সিরাজউদ্দৌলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানদেরকে স্মরণ রেখেছে। তেমনিভাবে ইতিহাস তোফায়েল আহমেদদেরকে স্মরণ রাখবে। ইতিহাস কোনোদিন রাজমিস্ত্রির ছেলে যত বড় নেতাই হোক না কেন, তাকে স্মরণ রাখবে না। মংলা এমপিকে স্মরণ রাখবে না। জমিদারের নাতিপুতিদের নোংরামিকে স্মরণ রাখবে না। ইতিহাস স্মরণ রাখবে ভালো কাজকে। ইতিহাস স্মরণ রাখবে ধানমন্ডিকে। ইতিহাস স্মরণ রাখবে না ইনাকি বিনাকি টিনাকিদেরকে। ইতিহাস স্মরণ রাখবে না ইল্লু বিল্লু কিল্লুদেরকে। ইতিহাস স্মরণ রাখবে না ময়লা বয়লাদেরকে। ইতিহাস স্মরণ রাখবে তোফায়েল আহমেদদেরকে। ইতিহাস লেখা হবে তোফায়েল আহমেদদের নামে। বাংলাদেশ বেঁচে থাকলে তোফায়েল আহমেদ বাংলাদেশের মানুষের মনের মনে চির জাগ্রত থাকবে।
কিন্তু পরিশেষে একটি কথা বলো, আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে মানুষ চলে যাবে চলছে, কিন্তু স্মৃতিগুলি চোখের সামনে থাকবে। আমার জীবনটা আমি নিজে মনে করি জানাজায় গিয়ে যে আমার মতো একটা গ্রামের ছেলের পক্ষে আমার এই জীবন, আমার জীবনটা কানায় কানায় পূর্ণ। আমার কোনো অতৃপ্তি নাই, আমার জীবনটা তৃপ্ত। আই এম স্যাটিসফাইড। আমার একটা লক্ষ্যই ছিল যে আমি সততা বজায় রাখবো। আমরা যে এত কাজ করি, আজকে বাংলাদেশে একটা উন্নয়নের চরম শিখরে, এগুলি ওদের চোখে পড়ে না। আপনি কঠিন কথা বলেন কিন্তু সফট। আমি আওয়ামী লীগের শুধু এমপি নই, আমি যখন মন্ত্রী হই তখন সকলের বাংলাদেশের মন্ত্রী হিসেবেই আমি নিজেকে মনে করি।